হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ফার্স্ট সাবমেটিভের সেকেন্ড স্কুলের কোশ্চেনগুলো নিয়ে পেজ নম্বর 168। দেখো প্রথমে একের দাগের কোশ্চেন। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে পি বাই কিউ একে মূলত সংখ্যা বলা হবে যদি অপশন এতে দিয়েছে পি ও কিউ মৌলিক হয়, পি কিউ উভয়ে কেবলমাত্র ধনাত্মক হয়, সিতে বলেছে পি ও কিউ পরস্পর মৌলিক হয়, আর ডিতে বলেছে যে কোনোটিই নয়। অ্যান্সার হচ্ছে কোনোটিই নয়। দেখো পি বাই কিউ ফর্মের সংখ্যাগুলোকে আমরা মূল সংখ্যা তখনই বলি যখন পি আর কিউ পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা। আর পি কিউ পূর্ণ সংখ্যা এবং হচ্ছে কিউ নট ইকুয়াল টু 0। পি এর মান 0 হতে পারে কিন্তু কিউর মান 0 হতে পারে না। বোঝা গেল তাহলে কি? তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি পি বাই কিউ ফর্মের সংখ্যাগুলো আমরা মূল সংখ্যা বলবো তখনই যখন পি ও কিউ পূর্ণ সংখ্যা হবে এবং কিউ নট ইকুয়াল টু 0 হবে। এখানে দেখো অপশনে দেয়া নেই, তাহলে অ্যান্সার হচ্ছে কোনোটিই নয়, অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো দিয়েছে 256 পাওয়ারে আছে 0.16 ইন্টু 256 পাওয়ারে হচ্ছে 0.09, এটা দেওয়া আছে। আমরা জানি সূচকের ক্ষেত্রে এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এম সমান হয় এ টু দি পাওয়ার এম প্লাস এন। পাওয়ারগুলো যোগ হয় একই রকম ভাবে এখানে দেখো বেসগুলো সমান, তাহলে বেসগুলো যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে 256 পাওয়ারে হচ্ছে 0.16 প্লাস 0.09 হয়েছে সমান 256 পাওয়ারে, তাহলে যোগ যদি করি তাহলে আমরা কত পাচ্ছি 0.25 সমান 256 256 25 0.25 আছে, তাহলে এটা আমরা বাই আকারে লিখছি, দশমিকটা তুললাম, তাহলে 25 4 100 1 4 সমান হচ্ছে 256 হোল পাওয়ার হচ্ছে 1 4। এটা হচ্ছে 4 টু দি পাওয়ার 4 সমান হয় 256 হয়েছে। তাহলে 256 জায়গায় লিখছি 4 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4 ইজ ইকুয়াল টু হচ্ছে কত 4। এটা কিভাবে আসছে আমরা জানি এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার যদি এম হয় তাহলে পাওয়ারগুলো গুণ হয়, এম আর এন গুণ হয়, তাহলে এ টু দি পাওয়ার এম এন হয়। বোঝা গেল? এইভাবে আসছে 4 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4, 4 4 কাটছে ইজ ইকুয়াল টু 4। এটা অ্যান্সার। অপশন এ তে দেখো দিয়েছে অ্যান্সার, তাহলে হচ্ছে অপশন এ, অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো দেওয়া আছে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 28। আরেকটি সমীকরণ দিয়েছে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 24। সমীকরণ দ্বয়ের কি বলেছে দেখো, সাধারণ সমাধানযোগ্য একটি মাত্র সমাধান আছে, বিতে বলেছে সাধারণ সমাধানযোগ্য, সিতে বলেছে সাধারণ সমাধানযোগ্য নয়, আর ডিতে বলেছে কোনোটিই নয়। দেখো তোমাদের আমি তিনটি যে কেস হয় সেই তিনটি কেসে বলি। প্রথম 1 নম্বর, প্রথমে সমীকরণগুলো লিখি। a1x প্লাস b1y ইজ ইকুয়াল টু c1, বা c1টা এই পাশেও থাকতে পারে, কোনো সমস্যা নেই। এটি হচ্ছে একটি সমীকরণ। a2x প্লাস b2y ইজ ইকুয়াল টু c, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তিনটি কেস তোমাদের বললাম। ফার্স্ট, একটি মাত্র সমাধান থাকার শর্ত, একটি মাত্র সমাধান, একটি মাত্র সমাধান, একটি মাত্র সমাধান থাকার শর্ত হচ্ছে a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2। ঠিক আছে, এটা হচ্ছে একটি মাত্র। 2 নম্বর, অসংখ্য সমাধান, অসংখ্য সমাধান, অসংখ্য সমাধান থাকার শর্ত হচ্ছে a1 বাই a2
ইজ ইকুয়াল টু B1 বাই B2 ইজ ইকুয়াল টু C1 বাই C2। ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান নেই। কোনো সমাধান নেই, তার শর্ত হচ্ছে কি A1 বাই A2 ইজ ইকুয়াল টু B1 বাই B2 নট ইকুয়াল টু C1 বাই C2। এই 3টি শর্ত তোমাদের জানতে হবে। তাহলে এই সমাধান থাকবে থাকবে না, অসংখ্য সমাধান থাকবে, সমস্ত অঙ্ক তোমরা করতে পারবে। এখানে যে সমীকরণগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা বের করছি A1 বাই A2, A1 তাহলে প্রথম 2 বাই 2, B1 তাহলে 3 বাই 3, আর C1 বাই C2 তাহলে হচ্ছে 28 বাই 24। এখন দেখো এগুলো কেটে যাচ্ছে, এটাও কেটে গেল। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি থাকছে, 4 দিয়ে 6, আর এটা হচ্ছে ভুল ভুল লিখলাম, এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 6, তাহলে পেলাম হচ্ছে 1 1, আর এটা হচ্ছে 7 বাই 6। তাহলে এই দুটো সমান, কিন্তু এটার সঙ্গে সমান নয়। তাহলে 3 নম্বর শর্ত আমাদের কাজ করছে, কোনো সমাধান নেই। এখানে 3 নম্বর শর্তে বলা হয়েছে A1 বাই A2 ইজ ইকুয়াল টু হচ্ছে B1 বাই B2 নট ইকুয়াল টু হচ্ছে C1 বাই C2। তাহলে এখানে যে দুটো সমীকরণ আছে সেই সমীকরণ দুটির কোনো সমাধান নেই। তাহলে এখানে দেখো কোনো সমাধানের কোনো অপশনে দেওয়া নেই, তাহলে অপশন ডি তে দেখো দিয়েছে যে কোনোটিই নয়, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। অপশন ডি হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? এই 3টে শর্ত তোমরা একটু ভালো করে দেখে নেবে। পরের কোশ্চেন দেখো, যদি সামান্তরিকের একটি কোণ তার সংলগ্ন কোণের 2/3 হয় তবে সামান্তরিকের ক্ষুদ্রতম কোণ। সামান্তরিকের ধর্ম তোমাদের একটু জানতে হবে, তাহলে এই অঙ্কটা তোমরা করতে পারবে। A B C D সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত কোণগুলো সমান হয়, অর্থাৎ কোণ A এর বিপরীত হচ্ছে কোণ C, আর কোণ B এর বিপরীত কোণ হচ্ছে কোণ D। তাহলে এই দুটো কোণ সমান হয়। আর যেহেতু AB সমান্তরাল CD, অতএব সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান না সমান্তরাল হয়। যেহেতু সমান AB সমান্তরাল CD, অতএব A কোণ আর B কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। কারণ কি, যেহেতু AB সমান্তরাল CD, অতএব কোণ A প্লাস কোণ B ইজ ইকুয়াল টু হয় 180 ডিগ্রি। হয়েছে? একই রকম ভাবে যেহেতু BC সমান্তরাল AD, অতএব কোণ D কোণ B প্লাস কোণ C ইজ ইকুয়াল টু হয় 180 ডিগ্রি। একই রকম ভাবে A কোণ প্লাস D কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, আর D কোণ আর C কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেছে? এরপর দেখো কোশ্চেন, যে সামান্তরিকের একটি কোণ আমরা ধরে নিই যদি A কোণ, A কোণ বলে যে তার সংলগ্ন কোণ, এই কোণও হতে পারে এই কোণও হতে পারে, দুটো সমষ্টি 180 ডিগ্রি। তার সংলগ্ন কোণের বলেছে তার সংলগ্ন কোণের 2/3 অংশ হয়। তাহলে এই কোণ তার সংলগ্ন কোণের 2/3 অংশ। তাহলে আমরা যদি A কোণ ধরি, তাহলে A কোণ সমান হচ্ছে তার সংলগ্ন কোণ হচ্ছে B কোণ, এর বলেছে 2/3 অংশ। বোঝা গেল? তাহলে কি, আবার বলছি, যে A কোণ একটি কোণ তার সংলগ্ন কোণের 2/3 অংশ। তাহলে একটি কোণে তার সংলগ্ন কোণ B কোণ ধরতে পারি, D কোণ ধরতে পারি, তাহলে সেই কোণের সঙ্গে 2/3 অংশ। এখন আমরা D কোণ সমান যদি ধরে নিই x, D কোণ যদি ধরে নিই x, তাহলে কোণ A ইজ ইকুয়াল টু হচ্ছে x ইন্টু এটা ধরি, কোণ D ইজ ইকুয়াল টু x। B কোণও ধরতে পারো, কোনো সমস্যা নেই। বোঝা গেল? তাহলে A কোণ সমান আমরা পেয়ে গেলাম 2x/3। আর আমরা জানি যে A কোণ প্লাস D কোণ ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, বা A কোণের মান কত, 2x/3, D কোণের মান ধরেছি x ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, বা এখান থেকে আমরা পাচ্ছি কত, দেখো 3x আর 2x 5x বাই হচ্ছে 3
ইজ ইকুয়াল টু 180, 5 দিয়ে ভাগ কাটছি, তাহলে 5 3 15, 15 যদি হয় তাহলে হচ্ছে 6 3 6 5 30, তাহলে 36, বা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 100, এক্স ইকুয়াল টু হচ্ছে 108। বলেছে ক্ষুদ্রতম কোণ। এখন দেখো এ কোণ আর ডি কোণ, তাহলে ডি কোণ হচ্ছে বড় এক্স আর এ কোণ হচ্ছে ছোট, তাহলে ক্ষুদ্রতম কোণ এ কোণ, তাহলে ক্ষুদ্রতম কোণ এ কোণ, তাহলে এ কোণের মান হচ্ছে কত? 108 ইন্টু 2/3, 36 হচ্ছে 72 ডিগ্রি, 72 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। আর বৃহত্তম কোণ যদি বলতো তাহলে অ্যান্সার হতো 108 ডিগ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি, অ্যান্সার অপশন বি। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেন। 6 দাগের কোশ্চেনে বলেছে একটি বিন্দু এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে 5 একক। দেখো প্রথমে ছবি দেখো, এক্স ডট এক্স, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই ওয়াই ডট। এরপর ভালো করে পড়ো অঙ্ক। কি বলেছে যে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে, এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে 5, তাহলে এক্স অক্ষ অক্ষ থেকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিক বলতে উপরের দিক, তাহলে ধনাত্মক দিকে বলেছে 5 একক হয়েছে। তারপর বলেছে ওয়াই অক্ষ থেকে ঋণাত্মক দিকে, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ থেকে ঋণাত্মক দিকে বলতে এই পাশে, তাহলে ওয়াই অক্ষ থেকে ঋণাত্মক দিকে এটা। আবার বলছি, তাকে বলেছে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে 5 একক, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, ধনাত্মক দিক হচ্ছে ওপর দিকটা হচ্ছে ধনাত্মক, নিচের দিকটা হচ্ছে ঋণাত্মক। এরপর যদি বলে যে এক্স এর ধনাত্মক মান, তাহলে এক্স এর ধনাত্মক মান তাহলে হতো কি ডান দিকে হতো, আর এক্স এর ঋণাত্মক মান হতো বাম দিকে। কিন্তু বলে যে এক্স অক্ষের ধনাত্মক দিক, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক বলতে হচ্ছে ওয়াই এর ধনাত্মক মান, বোঝা গেল? তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে হচ্ছে 5 একক গেলাম। তারপর বলছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, তাহলে ওয়াই অক্ষের ঋণাত্মক হচ্ছে এদিকে, তাহলে এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে না ভুল লিখলাম, এটা হচ্ছে দেখো ওয়াই অক্ষ বরাবর কি, এটা হচ্ছে এক্স অক্ষ থেকে ওয়াই এর দিকে যাচ্ছে, তখন হচ্ছে সেটা পাচ্ছি ওয়াই এর মান, তাহলে আর ওয়াই অক্ষ থেকে যখন এক্স এর দিকে যাচ্ছে সেটা হচ্ছে এক্স এর মান, তাহলে এটা হচ্ছে কত -7, মানে উল্টো দিকটা -7 আর হচ্ছে 5, বোঝা গেল? যে বিন্দুটা হচ্ছে সেই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে -7 5, তাহলে -7 5 ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, আর এটা হচ্ছে থার্ড, আর এটা হচ্ছে ফোর্থ। দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে হয় সব সময় প্লাস প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে মাইনাস প্লাস, থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে মাইনাস মাইনাস, আর ফোর্থে হচ্ছে প্লাস মাইনাস। এখানে দেখো মাইনাস প্লাস এভাবেও তোমরা দেখতে পারো, বা বিন্দু তোমাদের তো দেখিয়ে দিলাম কি হচ্ছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, সেকেন্ড পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে অবস্থিত, অপশন বি হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? কোশ্চেনগুলো তোমরা কিন্তু ভালো করে পড়বে। যদি বলতো যে এক্স এর ধনাত্মক মান, তাহলে এর দিকে যেতাম। এটা বলেছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, এটা একটু ভালো করে পড়ে নিন। এরপর হচ্ছে 2 দাগের কোশ্চেন। 2 দাগের প্রথম কোশ্চেনে বলেছে দেখো √5, এটা বলেছে সংখ্যা রেখায় বসাতে হবে। এটা তোমাদের পেজ নম্বর বলে দিচ্ছি, পেজ নম্বর 9, 26 দাগের 1 কোশ্চেনে দেখো করে দেওয়া আছে। তবু আমি তোমাদের এখানে বলে দিচ্ছি কিভাবে করবে। প্রথমে দুটো অক্ষ নিয়ে, বা একটা জিরো বিন্দু নিতে পারো, কোনো সমস্যা নেই, জিরো হলো। এটা যদি আমরা অক্ষের কথা ভাবি এক্স অক্ষ, তাহলে প্রথমে আমরা দেখো √5 আমাদের দরকার, √5। তাহলে প্রথমে আমরা 2 ঘর নিব, তারপর ওপরের দিকে যদি ওয়াই অক্ষের কথা বলি, তাহলে ওপরের দিকে আমরা 1 ঘর নিব। 1 ঘর বলতে একক, এটা হচ্ছে 2 একক, 2 একক, আর এর সঙ্গে লম্ব হবে 1 একক হয়েছে। এই দুটো যদি আমরা যোগ করি, এটা হচ্ছে 90 ডিগ্রি। যদি নাম দিই ও এ বি হয়েছে, তাহলে ত্রিভুজ ও বি এ একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী
কর্ণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ওবি হচ্ছে ভূমি আর এবি হচ্ছে লম্ব, ওএ হচ্ছে অতিভুজ। ঠিক আছে, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার, অর্থাৎ এবি স্কয়ার প্লাস ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওএ স্কয়ার, বা ওএ স্কয়ার আগে লিখছি, ওএ স্কয়ার সমান হচ্ছে এবি, এবির মান 1 তাহলে 1 এর স্কয়ার প্লাস ওএ, ওএ আগে লিখেছি তাহলে এবি সমান হচ্ছে 1, ওবি সমান হচ্ছে 2 তাহলে 2 এর স্কয়ার সমান হচ্ছে 1 প্লাস 4 সমান হচ্ছে 5, বা এও সমান হচ্ছে √5। তাহলে এই ওএ, ওএর দৈর্ঘ্য হচ্ছে √5 হয়েছে। এই ওএ কে ব্যাসার্ধ ধরে যদি আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করি, সেটি মূল অক্ষ বলতে এটা হচ্ছে মূল অক্ষ যদি আমরা ধরি বা এক্স অক্ষ যদি আমরা ধরি, যে বিন্দুতে ছেদ করে এটা যদি আমরা পি বিন্দু ধরি, সেটি হচ্ছে এই পি বিন্দু হচ্ছে √5। আর যদি লিখি তাহলে হবে ওপি সমান হচ্ছে √5। বোঝা গেল? এটা তোমাদের বইয়ে দেখো করে দেওয়া আছে, এইভাবে বলা আছে কিভাবে করতে হয়েছে। আমি তোমাদের যেভাবে বলেছি সেভাবে দেখো বইয়ে করে দেওয়া আছে, লেখাগুলো তোমরা একটু বই থেকে লিখে নেবে। পরের কোশ্চেন দেখো, দেওয়া আছে 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 এর হোল স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এক্স বলে এক্স এর মান বের করতে হবে। দেখো একটা সূত্র, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারে, এ প্লাস পি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস পি এর হোল স্কোয়ার সমান কি হয়? এটা সমান হয় 4ab। এটা তোমরা সবাই জানো, এই ফর্মুলা তোমরা সবাই জানো। এখানে দেখো এ সমান আমরা যদি ধরে নিই, এ সমান যদি ধরে নিই 5 টু দি পাওয়ার 5 আর বি সমান যদি ধরে নিই 0.01, তাহলে দেখো এই ফর্মুলায় চলে আসছে। তাহলে সেকেন্ড এটা থেকে আমরা ডিরেক্ট লিখতে পারি বা দিয়ে 4 ইন্টু এ সমান হচ্ছে 5 টু দি পাওয়ার 5 ইন্টু বি সমান হচ্ছে 0.01, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এক্স হয়ে গেছে। বা তোমরা এগুলো কিছু ধরার দরকার নেই, তোমরা ডিরেক্ট করবে এখান থেকে এই লাইনে। তোমাদের বোঝার সুবিধার্থে এগুলো আমি লিখছি, যেহেতু তোমরা প্রথম করছো এর জন্য তোমরা ডিরেক্ট এই লাইন থেকে এই লাইন করে দেবে। এখন দেখো আমরা কি করছি, 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু এটাকে আমরা ভাঙছি, তাহলে 1 বাই নিচে হচ্ছে 100 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এক্স, তাহলে 4 25 100, বা এটা 5 টু দি পাওয়ার 5 25 সমান হচ্ছে 5 এর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স, বা 5 টু দি পাওয়ার এক্স কে সামনে লিখছি, আর এটা দেখো 2 আর 5 বিয়োগ করলে হচ্ছে 5 তার কিউব, তাহলে বা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 3। সূচকের নিয়ম থেকে এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু যদি হয় এ টু দি পাওয়ার এম, এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে উপরের দুটো সমান হয়ে যায়, এটা হচ্ছে সূচকের নিয়ম। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 3, এক্স এর মান বের করতে বলেছে, এক্স সমান হচ্ছে 3। এরপর 3 দাগের কোশ্চেন কি বলেছে, পি এর কোন মানের জন্য এই দুটো সমীকরণে একটি মাত্র সমাধান থাকবে। তোমাদের এক্ষুনি বললাম যে একটি মাত্র সমাধান থাকার শর্ত, একটি মাত্র সমাধান থাকার শর্ত হচ্ছে এই যে দেখো প্রথমে লিখেছি a1 বাই a2 ইজ নট ইকুয়াল টু b1 বাই b2, এই ফর্মুলা থেকে আমরা। তাহলে সমীকরণগুলো প্রথমে লিখে নিই, 3x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 1 আর হচ্ছে 9x প্লাস py ইজ ইকুয়াল টু 2, এই দুটো সমীকরণ দেওয়া আছে। তাহলে একটি মাত্র সমাধান থাকার শর্ত 3/9 নট ইকুয়াল টু -4/p। এখানে দেখো কাটছে কি 3 3 9, বা p নট ইকুয়াল টু -12, এটাই হচ্ছে অ্যান্সার। p এর মান -12 হবে না, p এর মান হচ্ছে -12 বাদ দিয়ে যে কোনো সংখ্যা যদি হয় তখন হচ্ছে একটি মাত্র সমাধান থাকবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে p নট ইকুয়াল টু -12।
পরের কোশ্চেন 4 দাগ বলেছে একটি রম্বসের কর্ণদ্বয় দিয়েছে 24 ও 18 সেমি হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা জানি রম্বসের কর্ণ দুটি হচ্ছে অসমান হয় আর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা মাথায় রাখবে। তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এ বি সি ডি যদি আমরা একটি রম্বস ধরি, এই রম্বসের কর্ণগুলো হচ্ছে এসি সমান হচ্ছে 18 সেমি আর পিডি সমান হচ্ছে 24 সেমি। তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে ও বিন্দুতে। তাহলে এ ও ইকুয়াল টু হচ্ছে ওসি আর ও ডি ইকুয়াল টু হচ্ছে ওবি। দৈর্ঘ্য কত করে হচ্ছে এসি সমান 18, তাহলে হচ্ছে 9 আর এটা হচ্ছে 12। তাহলে এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 9 হয়েছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কোণ ও ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব এ ও ডি একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ যার এও সমান হচ্ছে ভূমি, ওডি সমান হচ্ছে লম্ব আর এডি সমান হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার, অর্থাৎ ওডি স্কয়ার প্লাস ওএ স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এডি। এডি হচ্ছে কি? এডি হচ্ছে রম্বসের বাহুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা এডির মান পেয়ে যাব। তাহলে এডি স্কয়ার সমান হচ্ছে ওডি, ওডি সমান হচ্ছে 12, তাহলে 12 স্কয়ার প্লাস 9 স্কয়ার, তাহলে 12 12 হয় 144 প্লাস 81 সমান এটা হচ্ছে 5 2 আর এটা হচ্ছে 2, 125 125 হচ্ছে 15 স্কয়ার। তাহলে এডি সমান হচ্ছে 15। ঠিক আছে, তাহলে এডি হচ্ছে রম্বসের বাহু। অতএব লিখে দেবে অতএব রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 15 সেমি। এই লাইনটা তোমরা অবশ্যই কিন্তু লিখবে। পরের কোশ্চেন দেখো, দিয়েছে যে কে এর মান কত হলে 3x - 2 15x স্কয়ার মাইনাস kx - 14 এর একটি উৎপাদক হবে। এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা ধরে নেব fx ইজ ইকুয়াল টু, যেহেতু 2 নম্বরের কোশ্চেন তাহলে আমাদের একটু লিখে করতে হয়, এখানে লিখবে ধরি fx ইজ ইকুয়াল টু হচ্ছে 15x স্কয়ার মাইনাস kx - 14 হয়েছে। পরের লাইনে লিখতে হবে যেহেতু 3x - 2 হলো fx এর একটি উৎপাদক, fx এর একটি উৎপাদক, অতএব f অফ, দেখো এটা থেকে আমরা x এর মান বের করে নেব, ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 2/3। অতএব f অফ 2/3 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা এখন আমরা এই মান বসাচ্ছি, তাহলে 15 ইন্টু 2/3 এর হোল স্কয়ার মাইনাস কে ইন্টু x এর জায়গায় বসাচ্ছি 2/3। এই x এর মানটা বের করছি যে উৎপাদক দিয়েছে সেখান থেকে, মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0 বা 15 ইন্টু 4 বার 9, তাহলে 15 ইন্টু হচ্ছে 4/9 মাইনাস 2k/3 মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে দেখো কি কি কাটছে, 5 আর এটা নিচে থাকছে 3 দিয়ে কাটছে, তাহলে বা মাইনাস 2k/3, এখানে দেখো 20/3 মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0 বা মাইনাস 2k/3। এই দুটোর যদি লসাগু করে তাহলে হচ্ছে 3,
তাহলে প্লাস লিখি, তাহলে 20 মাইনাস, এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে 42, 42 বাই হয়েছে ইজ ইকুয়াল টু 0, বা মাইনাস 2k বাই 3, দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে মাইনাস মাইনাস বিয়োগ করলে হচ্ছে 22 ইজ ইকুয়াল টু 0, এই পাশে করি তাহলে মাইনাস 2k বাই 3 ইজ ইকুয়াল টু, মাইনাস এ পাশে হচ্ছে প্লাস, তাহলে 22 বাই 3, 3 3 কাটছে 2 11, তাহলে মাইনাস কে ইজ ইকুয়াল টু হচ্ছে 11, বা লিখবে এগুলো, ঠিক আছে, বা কে ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 11, এটাই হচ্ছে অ্যান্সার। কে এর মান বের করতে বলেছে, তাহলে কে ইকুয়াল টু হচ্ছে মাইনাস 11, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, দিয়েছে যে 3x ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হলে এটির মান কত। এটাকে আমরা এভাবে সাজাতে পারি যে 3x মাইনাস এ মাইনাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, সবগুলোকে আমরা বাম দিকে নিয়ে এলাম। এ 3x আছে, তাহলে x x আকারে ভাঙি, তাহলে x মাইনাস এ প্লাস x মাইনাস বি প্লাস x মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। দেখো একটা কিউবের ফর্মুলা রয়েছে যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু 0। কখন হবে 0? যখন a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু 0 হবে যখন a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখানে এটা পুরোটা যদি আমরা a ধরি, এটা যদি বি, এটা যদি সি ধরি, তাহলে আমরা কি পাচ্ছি যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো এটা যদি a হয়, বি হয়, সি হয়, তাহলে a কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু 0, যেহেতু x মাইনাস এ প্লাস x মাইনাস বি প্লাস x মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা লিখতে হবে প্লাস x মাইনাস বি তার হোল কিউব প্লাস x মাইনাস সি এর হোল কিউব মাইনাস 3x মাইনাস এ x মাইনাস বি আর হচ্ছে x মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। এটা লিখে দিতে হবে যেহেতু x মাইনাস এ প্লাস x মাইনাস বি প্লাস x মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। এটা তোমাদের অবশ্যই লিখে দিতে হবে। পরের কোশ্চেনে বলেছে 7x প্লাস 6y ইজ ইকুয়াল টু 42 সমীকরণের লেখচিত্রটি ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে এই সমীকরণের লেখচিত্র আর অক্ষদ্বয় বলতে x অক্ষ আর y অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। প্রথমে আমি অক্ষগুলো আঁকছি, x ডট x, এটা হচ্ছে y y ডট। দেখো এই সমীকরণের লেখচিত্র, তাহলে আমাদের দেখতে হবে এই সমীকরণের লেখচিত্র আর অক্ষদ্বয় দ্বারা গঠিত। তাহলে এই যে সমীকরণটি রয়েছে 7x প্লাস 6y ইজ ইকুয়াল টু 42, এই সমীকরণটি x অক্ষ আর y অক্ষকে একটি বিন্দুতে ছেদ করবে, x অক্ষকে একটি বিন্দুতে ছেদ করবে আর y অক্ষকে একটি বিন্দুতে ছেদ করবে, বোঝা গেল? তাহলে কোন বিন্দুতে ছেদ করবে? দেখো x অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেখানে y এর মান থাকবে না, আর y অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেখানে x এর মান থাকবে না, বোঝা গেল? তাহলে y এর মান যদি আমরা 0 বসাই তাহলে x অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটি আমরা পেয়ে যাচ্ছি। তাহলে প্রথমে আমরা y এর মান 0 বসাচ্ছি, তাহলে 7x প্লাস y ইন্টু 0 ইজ ইকুয়াল টু 42। লেখাটা লিখবে যে প্রদত্ত সমীকরণের লেখচিত্রটি x অক্ষকে ছেদ করে, অর্থাৎ y এর কোনো মান থাকবে না, বোঝা গেল? আচ্ছা, তাহলে লিখবে এটা প্রদত্ত সমীকরণের লেখচিত্রটি x অক্ষকে যে বিন্দুতে
ছেদ করবে সেখানে y এর মান 0 হবে। ঠিক আছে, এটা প্রথমে তোমরা লিখবে। অর্থাৎ এখন আমরা x এর মান বের করছি, তাহলে y এর মান 0 বসিয়েছি, তাহলে 7x = 42 বা x হচ্ছে 6 হয়েছে। x এর মান 6, তাহলে ধরে নিচ্ছি যে এখানে ছেদ করছে, তাহলে x এর মান 6 আর y এর মান 0, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 6 0। একই রকম ভাবে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেখানে x এর মান থাকছে না, অর্থাৎ 7 × 0 + 6y হচ্ছে 42 বা 6y হচ্ছে 42 বা y হচ্ছে 7। অর্থাৎ এই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে কত? 0। এইভাবে তাহলে সরলরেখাটি x অক্ষ আর y অক্ষকে ছেদ করছে। তাহলে উৎপন্ন যে ত্রিভুজটি হচ্ছে তার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এ বিন্দুতে আমরা যদি ধরি ছেদ করেছি, আর এটা যদি বি বিন্দুতে ছেদ করে, তাহলে এই ওবি সমান, ওবি নয় এটা হচ্ছে এবি, তাহলে এবি সমান হচ্ছে কত? 6, আর ওবি সমান হচ্ছে 7। বোঝা গেল? তাহলে বি ও এ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে কত? এটা ওয়ে হচ্ছে ভূমি, ওয়ে সমান হচ্ছে 6 ইন্টু উচ্চতা হচ্ছে 7, 3 7 হচ্ছে 21। দেখো এখানে হচ্ছে দেখো একক, তাহলে একক হবে বর্গ একক, ঠিক আছে, এটাই হচ্ছে। বোঝা গেল? তাহলে দেখো এটাকে এই যে আমরা মান বসাচ্ছি এটা বাদ দিও, তোমাদের ক্লাসে নেই, কিন্তু এটা ছেদিতাংশ রূপ আকারে প্রকাশ করা যায়। ছেদিতাংশ রূপ হচ্ছে তোমরা এইভাবে করবে, সব থেকে সুবিধা হবে, x/a প্লাস y/b = 1। এটা হচ্ছে কোন সরলরেখার ছেদিতাংশ রূপ, অর্থাৎ x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে আর y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, এটা আমরা বুঝতে পারবো। এই x অক্ষকে ছেদ করেছে এখানে a বিন্দুতে, আর y অক্ষকে ছেদ করেছে b বিন্দুতে এখান থেকে। তাহলে ছেদিতাংশ রূপ আকারে যদি আমরা প্রকাশ করি তাহলে কি পাচ্ছি? সবসময় এটা থাকবে 1 আকারে। তাহলে 7x + 6y = 42 বা 7x/42 + 6y/42 = 1 বা এখানে লিখছি, জায়গা নেই, তাহলে দেখো দেখো এটা কেটে যাচ্ছে, তো 7 6 42, তাহলে হচ্ছে 6 প্লাস এখান থেকে দেখো 6 7 42 7 = 1। তাহলে x অক্ষকে ছেদ করছে y বিন্দুতে আর y কে ছেদ করছে 7 বিন্দুতে। হয়ে গেল? তাহলে যদি বিন্দু বলে তখন হচ্ছে 6 0 বিন্দুতে আর হচ্ছে 0 7 বিন্দুতে, যেটা আমরা এখান থেকে বের করলাম। এখান থেকে তোমরা ডিরেক্ট করতে পারো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কোন সরলরেখার ছেদিতাংশ রূপ। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্কের সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা এর বাইরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো বা কমেন্ট করে জানাতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা একটু দেখে নাও, 7797151981। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তোমরা আমাকে তোমাদের প্রবলেম জানাতে পারো। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।